এদিকে আবারও জুমার পর লক্ষ লক্ষ কর্মী নিয়ে রাজপথ উত্তাল করে আওয়ামী লীগ কর্মী, যাকে সামনে পাচ্ছে তাকেই মারছে। বিশেষ করে সমন্বয়ক ও উপদেষ্টাদের উপর প্রভাব পড়ে। দেশের সর্বশেষ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং ক্ষমতার চেয়ারটি কে দখল করবে? বাংলাদেশে তো আরো আছে, প্রধানমন্ত্রী আরো হয়েছে না, খাটা যে পালাইছে, পালায় নাই, তারে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বার করে দিছে, সে পালাইছে, পালায় নাই। কিন্তু এই স্বৈরাচার আপনাদেরও হুঁশ ফিরবে, যেমনটা এই দুইজনের ফিরছে কিংবা এই জনগণদের ফিরছে, তেমন আপনাদেরও কি একদিন হুঁশ ফিরবে, ফিরতেই হবে। কারণ আপনারা যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে প্রতিনিয়ত আপনারা নেমেই চলতেছেন, কারণ এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। আপনারা ভয় পেয়ে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবেন না, বলে যাবেন না সময় আমাদেরও আসবে, আর এখন থেকেই আমাদের সময় স্টার্ট হয়ে গেছে। কারণ এরা বর্তমান স্বাধীনতার উপরে হাত দিছে, সার্জিস হাসনাতরা আপনারা পয়দা করে দিছেন। আপনাদের বিচার বাংলার মাটিতে একদিন অবশ্যই হবে, কি অবশ্যই হবে না। বেড়াচ্ছে, পালানোর জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে মানুষের সাথে, দ্বিমতের আওয়ামী লীগের বিরোধী বিভিন্ন সংগঠনের সাথেও তারা ইতিমধ্যেই যোগাযোগ করা শুরু করেছে বলে আমার কাছে তথ্য আসছে। এক বাক্যে তাদের এখন দৌড়ানি শুরু হয়ে গিয়েছে, যেটা আমি দীর্ঘ প্রায় 6 মাস পর্যন্ত প্রতিদিন বলতেছিলাম। যারা এই কাজটা করছে তারাও যারা সুন্দর, যাকে কালকে খুঁজেই পাওয়া যায়নি, যিনি বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়াটা ঘরে শুয়ে শুয়ে টিভিতে হয়তো দেখলেন, তিনি বলেছিলেন হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে বাংলাদেশ সরকার। আমি সেদিন বলেছিলাম এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করাটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং বাংলাদেশ সরকারের পাবলিক একটা স্টান্স নেওয়ার প্রক্রিয়া। ৭৫ সালে যে একনায়কতন্ত্র করেছে, বাকশাল কায়েম করেছে, ওই জায়গাটায় করেছে, রক্ষী বাহিনী ওই জায়গাটায় করেছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, ঠিক তেমনি আজ জুমার পর নতুন একটি ঘটনা ঘটেছে রাজপথের মধ্যে। কাজ আপনারা সবাই জানেন, আওয়ামী লীগ কর্মীরা তারা বারে বারে রাজপথে নামে এবং অনেক তাণ্ডব করে, অনেক কাহিনী ঘটায়। ঠিক তেমনটাই এখন হয়েছে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো, যে রাজপথে তারা কি করতেছে, সমন্বয়ক উপদেষ্টাদের কি হয়, এবং এইসব বিষয়ে ডক্টর ইউনূস কিন্তু সর্বশেষ একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তটি দেখে সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন। এই যে গত 6 মাসে আওয়ামী লীগের পেটে চর্বি জমে গিয়েছিল প্রায়। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতেছিল আওয়ামী লীগ, তাদের উপরে সেই ধরনের বড় ধাক্কা আসে নাই 6 মাসে। 5ই আগস্ট তারা গর্তে লুকিয়েছিল, মনে করেছিল যে তাদের যে পরিমাণ পাপ করেছে তার বিচারটা যদি শুরু হয়ে যায় তাহলে কেউ তো রেহাই পাবে না। সে কারণে তারা কিঞ্চিত রেস্টে ছিল। কিন্তু যখন আমরা বাংলাদেশে তাদেরকে স্বাধীনতার নামে, মুক্ত চিন্তার নামে, গণতন্ত্রের নামে আমরা একটু উদার হতে চেষ্টা করলাম, তখন আবার এই ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগরা মাঠে মাথা চারা দিয়ে ওঠা শুরু করলো। এবং তার প্রেক্ষিতে যেটা অসুবিধা হলো সেটা হচ্ছে জুলাই বিপ্লবটাই ব্যাহত হতে চলছিল এবং সারা বাংলাদেশে যারা এই বিপ্লবের জন্য শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়া ধরেছিল। গতকালকে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ আবার উজ্জীবিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ মনে করে যে এই আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তাদেরকে যতটুকু ছাড় দেওয়া হয়েছে, এই ছাড়ের মধ্য দিয়ে তাদেরকে আমাদের সর্বোচ্চ টেস্ট করা শেষ। তারা ছাড় পেয়ে মনে করেছে দুর্বলতা, তারা ভালোবাসা পেয়ে মনে করেছে যে আমরা দুর্বল, তারা সবল। এভাবে করে তারা এখন সারা বাংলাদেশের বর্তমানে এই সরকারকে পর্যন্ত বিপদে ফেলতে এবং আগামীর গণতন্ত্র যেভাবে সুন্দরভাবে চলবে সেটা যাতে চলতে না পারে সেজন্য ব্যাপক ষড়যন্ত্র তারা মাঠে ময়দানে শুরু করেছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে দেশে বিদেশে তাদের অর্থ সম্পদের অভাব নাই। শেখ হাসিনা এক এক সময় এক এক বক্তব্য দিয়ে বাংলাদেশের এই নিরীহ যে কিছু ছাত্রলীগ, আওয়ামী লীগ আছে যারা হয়তোবা পালিয়ে যেতে সক্ষম হয়নি, গর্তের ভিতরে থেকে হয়তো একটু বের হচ্ছে, আবার অনেকে আছে যে নাম কাওয়াস্তে আওয়ামী লীগ করেছে, একটু আরামে থাকতে চায়, এই মানুষগুলোর আরামটাও এখন নষ্ট করে দিতে চায় এই শেখ হাসিনা।
আপনারা জানেন আমরা যে কাজটি 5ই আগস্ট করার কথা ছিল সেটা 5ই আগস্ট হয়তো আমাদের উদারতার কারণেই করা সম্ভব হয়নি। যেটা হয়েছে সেই দিন হয়তো সকলের ব্যস্ততা এবং সবাই মিলে টার্গেট ছিল গণভবন। গণভবনকে সবাই মিলে টার্গেট থাকার কারণে গণভবনে উল্লাস প্রকাশ করেছে। কিন্তু বাংলাদেশে যে প্রত্যেকটি থানায় জেলায় এরকম গণভবন বানিয়ে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার আওয়ামী লীগ চালিয়েছে, সেই জায়গাগুলোতে যে 5 তারিখই আমাদের উচিত ছিল প্রতিবাদের ঝড় ঝাপটা সেখানে প্রকাশ করে জনগণকে মুক্ত করা, কিন্তু আমরা 6 মাস পর্যন্ত সেটা করতে পারিনি। তবে প্রমাণ হয়েছে যে ছাত্র জনতা চাইলে অনেক কিছু সম্ভব। আজকের এখন যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের দোসরদেরকে যে কোনো মূল্যে পরাস্ত করার জন্য বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা উজ্জীবিত হয়েছে, এখান থেকে একটি মেসেজ পূর্ণাঙ্গ ক্লিয়ার যে আগামীর রাজনীতিতে এই আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে নেই। শুধু আওয়ামী লীগের না, যারা আওয়ামী লীগের মতো করে কথা বলা শুরু করেছিলেন, দল করেন ভিন্ন কিন্তু কথা বলেন আওয়ামী লীগের মতো, তাদের জীবন ধরে নেন যে রেড কালার হয়ে গিয়েছে। এ দিয়ে আর বাংলাদেশে রাজনীতি ওই ব্যক্তি বিশেষ করতে পারবে না যারা ইতিমধ্যেই বাংলাদেশের স্বাধীনতাকে বেচা বিক্রি শুরু করেছেন, যারা ইতিমধ্যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের শক্তি বানানোর চেষ্টা করেছেন। এই রকম ব্যক্তি বিশেষ যারা করেছেন, তারা যে আদর্শের যে দলের যে মতেরই হন না কেন, শেখ হাসিনার আদলে কথাবার্তা হওয়ার কারণে আপনারাও এখন রেড জোনে চলে গিয়েছেন। তো আগামীর বাংলাদেশ এই ভদ্র সভ্য সুশীল শিক্ষিত মার্জিত ভদ্র আমাদের এই ছাত্র সমাজেরই বাংলাদেশ। আমরা প্রমাণ করতে পেরেছি এই বাংলাদেশে সকল ধরনের নৈরাজ্যের অবসান ঘটিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব, এবং সেই প্রত্যয় এখন আওয়ামী লীগের দালাল এবং দুষ্ট চক্রের লোকদেরকে দমন আমাদের বিক্ষুব্ধ জনতা করেছে, এবং তারা আগামী দিনেও যে কোনো ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত আছে বলে আমি মনে করি। দেখেন, আমরা অনেকেই মনে করি যে এই আবার 6 মাস পরে এ ধরনের কি কার্যক্রমেতে লাভ কি ক্ষতি কি। প্রথম কথা হচ্ছে, এখন পর্যন্ত আমাদের জুলাই বিপ্লবের পরে এই বিপ্লবী কোনো সরকারের প্রতিনিধি সরাসরি শেখ হাসিনার মতো বক্তব্য দিয়ে বলে নাই যে ঘর বাড়ি আগুন ধরিয়ে দাও, পুড়িয়ে দাও, শেষ করে দাও, ভেঙে চুরে চুরমার করে দাও, একটার বদলে আর একটা তুলে নিয়ে আসো, শেষ করে দাও, গুম করে দাও, খুন করে দাও। এই নির্দেশনা কেউ দেয় নাই। এই দেশে শেখ হাসিনা একমাত্র নেত্রী যিনি সংসদে দাঁড়িয়ে এ ধরনের সরাসরি হুঙ্কার দিতেন। এখন চিন্তা করে দেখেন, একজন হুঙ্কার দেওয়া নেত্রী যে জঘন্যতম আচরণ বাংলার জনগণের সাথে করেছে, সেটার যে রিপ্লাইটা হওয়ার কথা তার জন্য, তার 1000 ভাগের 1 ভাগও এখন পর্যন্ত জনগণ দেখায়নি। কারণ বাংলাদেশের যারা বিরোধী মতের এতদিন রাজনীতি করেছে, বিশেষ করে বর্তমানে এই ছাত্র জনতা সহ যারা আছে, এরা কেউ আওয়ামী লীগের মতো খুনি নয়। কিন্তু আজকের আমাদের এই আন্দোলনকে নিয়ে কেউ কেউ আবার অতিরিক্ত বুদ্ধিজীবী টাইপের মানুষও মাঠে ময়দানে নেমেছে, যারা এই আন্দোলনটাকে বিভিন্নভাবে প্রভাবিত করতে চায়। আমি মনে করি এই বুদ্ধিজীবীরা বাংলাদেশের যেই সময় বুদ্ধি বিক্রি করা উচিত সেই সময় তারা ঘুমিয়ে থাকে, যে সময় প্রয়োজন নেই সেই সময় তারা অতিরিক্ত রেডে বিদেশি কোনো সংস্থার এজেন্ট হিসেবে এই কাজগুলো করে থাকে। বাংলাদেশে একটা জিনিস মনে রাখতে হবে, এই আওয়ামী লীগ মুগুর ছাড়া যায় নাই, এই আওয়ামী লীগের দোসররাও মুগুর ছাড়া যাবে না। সাপ সাপই, সাপের সন্তানরাও সাপ। এটাকে ভাবতে হবে, এটাকে অন্য কিছু ভেবে বসে থাকলে হবে না। আওয়ামী লীগ যে ক্ষতিটা বাংলাদেশের করেছে, এই দেশের সমস্ত কিছু ধ্বংস করেছে, সেই জায়গায় আওয়ামী লীগের যারা খুনি টাইপের আদর্শ লালন করে কিংবা সন্ত্রাসী, তাদেরকে আপনি প্রশ্রয় দিয়ে দেশ গঠন করতে পারবেন না। সে কারণে বলছি, আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রাম অব্যাহত অবশ্যই থাকবে, কিন্তু এটাকে যারা বিতর্কিত করতে কিছু অতিমাত্রার বুদ্ধিজীবী আছেন, তাদেরকে সতর্ক করে বলতে চাই, এই বুদ্ধি বাংলার জনগণ নিতে চায় না। এটা ভালো করেই বোঝে যে আপনাদের এই কথা বলার উদ্দেশ্যটা কি। এই দেশে যদি 5ই আগস্ট এরকম একটি বড় ধরনের আন্দোলন না হতো, হাসিনা কি এতদিনে যাইতো বলে মনে হয়? তাহলে আপনার এই বুদ্ধির দামটা কি? আজকে যদি আওয়ামী লীগের যে দোসররা গত কয়েকদিন পর্যন্ত রাস্তায় যেভাবে নামা শুরু করেছে, তারা মিছিল করে, মিটিং করে, লিফলেট বিতরণ করে, অথচ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তারপরে তারা বিসিএস ক্যাডারকে মাঠে নামায়, অমুককে মাঠে নামায়,
সরকারের বিভিন্ন পদে পদে তাদের এজেন্সির লোকেরা নিয়োগপ্রাপ্ত, সেখানে আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে আপনি আপনার পায়ে ফাঁদে পাড়া দিয়ে আপনিই ধ্বংস হয়ে যাবেন। সে কারণেই আমরা মনে করি এই আন্দোলন সংগ্রাম এটা আমাদের অব্যাহত রাখতে হবে, তবে সতর্কও থাকতে হবে আমাদের ভাইদের। যারা যারা এই আন্দোলনের নেতৃত্ব দেন, আপনাদের এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো দুষ্ট চক্রের লোকেরা সুযোগ সন্ধানী হিসাবে কোনো সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার দুঃসাহস না পায়, কোনো ব্যক্তি বিশেষের, সে হোক আমার মতের বিরুদ্ধ, কিন্তু আওয়ামী লীগের দোসর ব্যতীত, আওয়ামী লীগের অপরাধী ব্যতীত কাউকেই যাতে আমাদের কোনো অবস্থায় কোনো ধরনের ক্ষোভ প্রকাশ করার সুযোগ না আসে। তারা হোক না ভিন্ন আদর্শের, ভিন্ন মতের, তাদেরকে স্বাধীনভাবে চলতে দেয়া, কথা বলতে দেয়া, নিরাপত্তা দেয়া। সংবাদপত্র, সংবাদের জগৎ, টিভি মিডিয়া ব্যক্তিত্ব, ইউটিউবার, যে কোনো ব্যক্তি, তাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন। আপনি এখন থেকে যে কোনো অপরাধীকে পাবেন আইনের হাতে সোপর্দ করে দিয়ে, আইনের মাধ্যমে তাদেরকে বাংলাদেশের আপনার আইনের কাছে সোপর্দ করে দিয়ে তাদের বিচার নিশ্চিত করবেন। মনে রাখবেন, আমাদের সুন্দরতম যে কোনো কাজকে অসুন্দর করার জন্য কিছু কিছু মানুষ নামবে, আবার অনেকেই এই একই আন্দোলনের মোটিভ এক একজনের এক এক রকম। যেমন আপনার হতে পারে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে ভালো কিছু চিন্তা করে, আর একজনের হতে পারে এর মধ্যে কিছু একটা ঢুকাই দাও যেটার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ আবার ধ্বংস করা যায়। অতএব সবগুলো স্মার্টলি আপনাকে হ্যান্ডেল করতে হবে। এই স্মার্টলি হ্যান্ডেল না করতে পারলে ওই আওয়ামী লীগ কিন্তু এই দেশটাকে শুরু থেকে জঙ্গিবাদ বানাতে চায়, এইটাকে হুজুরদের রাষ্ট্র বানাতে চায়, ইসলামিক পিপলদের ছবি তুলে তুলে বিভিন্ন দেশে দিতে চায়। তাদের এখন কাজ একটাই, কোনো অবস্থাতেই যাতে ভালো কিছু এই দেশে হতে না পারে। কি হঠাৎ করে মানে যেখানে আওয়ামী লীগের কোনো আপনার মানে রাজপথে নাই, আওয়ামী লীগের বাংলাদেশে বর্তমানে কোনো ভূমিকা নাই, তারপরও সাধারণ জনগণ কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেন বর্তমান সাধারণ জনগণ ইয়ানুপসি করতেছে, কিংবা সাধারণ জনগণ বর্তমান সার্জিস হাসনাতে কিংবা উপদেষ্টাদের পাছার চামড়া তুলে নিবে কিংবা শরীরের চামড়া তুলে নিবে, কেন এই হুমকি কিংবা এই হংকার দিচ্ছে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণ কিংবা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছে যে সাধারণ জনগণ ছিল? কেন হঠাৎ করে আপনার মানে এরা আসলে বা সাধারণ জনগণ সমন্বয়কদের মানে পাছার চামড়া তোলার জন্য আপনার ডিরেক্ট হুমকি দিচ্ছেন কেন, যেখানে আওয়ামী লীগ বর্তমান রাস্তাঘাটে নামতেছে না? অন্যদিকে আপনারা কিন্তু সেই আপার কথাটা শুনছেন যে শেখ হাসিনা যদি আসে আমাদের তো রেহাই নাই, কারণ জানে এরা যে বাংলাদেশটাকে কিংবা শেখ মুজিবুর রহমানকে কিংবা পাকিস্তানি হানাদার বাহিনীরা বাংলাদেশে পুনরায় মাথা চারা দিয়ে উঠছে। তাদের আন্দোলন ছিল যে কুঠানা মেধা, এই কুঠা মেধার মানে মানুষের ইমোশনাল নিয়ে, কারণ আমরা তো বাঙালি জাতি, আমরা অল্পতেই আবেগ হয়ে যাই, আমরা অল্পতেই যেই মানুষটা নাকি কিংবা যেই বঙ্গবন্ধুর হাতটা ধরে নাকি আমরা বাংলা ভাষা পাইছি, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের একত্র হয়ে লড়াই করার একটা আপনার বল পাইছি কিংবা একজন নেতা পাইছিলাম, সেই নেতাকে বর্তমান বাংলাদেশে এভাবেই অপমান করা হচ্ছে। তবে যে বা যারা নাকি বর্তমান বঙ্গবন্ধুকে এভাবে অপমান করলেন কিংবা ধানমন্ডি 32 নাম্বারকে ভেঙে চুরে গুড়িয়ে দিলেন, আর সেই সুবাদে পাকিস্তানের যে সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা মেজররা আপনার শাবাশি দিচ্ছে বাঙালি রাজাকারদের, বাঙালি যারা নাকি পাকিস্তানকে মানে বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে চায়, তাদেরকে শাবাশি দিয়ে ফেসবুকে কিংবা তাদের নিজের মনে করেন টুইটারে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছে, বাংলাদেশকে শাবাশি দিচ্ছে যে জিন্দাবাদ বাংলাদেশ, না জিন্দাবাদ বাংলাদেশ। এরা যে বর্তমান কত বড় রাজাকার তারা প্রতিটি স্টেপে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। অন্যদিকে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে, যারা নাকি বঙ্গবন্ধুকে ভালোবাসে, যারা নাকি শহীদ জিয়াকে ভালোবাসে, মানে এক কথায় যারা নাকি 72-এর সংবিধানে বিশ্বাস করে, বাংলা ভাষায় বিশ্বাস করে এবং 1971 সালের যুদ্ধকে বিশ্বাস করে, 7 মার্চের সেই বঙ্গবন্ধুর সেই ভাষণে যারা নাকি
বিশ্বাস করে বর্তমান প্রতিটি মানুষের কলিজার ভিতরে বঙ্গবন্ধুর জন্য ভালোবাসা আরো তীব্র থেকে তীব্র আকারে মনে করে আপনারা পয়দা করে দিছেন। সার্জিস হাসনাতরা আপনারা পয়দা করে দিছেন। আপনাদের বিচার বাংলার মাটিতে একদিন অবশ্যই হবে। কি অবশ্যই হবে না? বাংলাদেশ জিন্দাবাদ, কিংবা তোমরা যে বা যারা নাকি ধানমন্ডিকে ভেঙে গুড়িয়ে দিছ, সমস্যা নাই, কিংবা যাদের কথার মাধ্যমে কিংবা যাদের কথার মার পেঁচে এসে তোমরা এই ঘটনাটা ঘটাইছ, কিংবা এখন পর্যন্ত কিছু আহাম্মক আপনার সাধারণ জনগণ এরা সমন্বয়কারীদের কথায় এখন পর্যন্ত প্রতিনিয়ত উঠতেছে এবং বসতেছে, উঠতেছে এবং বসতেছে। তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। প্রথমে যেই আপার বক্তব্যটা শুনলেন কিংবা যে ভাইয়ের বক্তব্যটা শুনলেন, শুনেন নাই? এরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিছিল, এদের সন্তানাদি যোগ দিছিল। এরা বর্তমান টাকার অভাবে, চিকিৎসার অভাবে কাতরাচ্ছে প্রতিনিয়ত হসপিটালে। এদের দেখার সময় নাই। যেখানে সমন্বয়ক সার্জিস হাসনাত, আবু সাইদ, আপনার তারপরে মুগ্ধর মতো এই ধরনের নিরহ মানুষদের কিংবা নিরহ প্রাণের বিনিময়ে এরা মনে করেন ক্ষমতা বেছে নিছে, আর আপনাদেরকে বর্তমান লাথি মেরে খেদাচ্ছে। আপনারা এখন পর্যন্ত এদের প্রেমে মুগ্ধ হয়ে গেছে কিংবা অন্ধ হয়ে গেছে। সমস্যা নাই, আপনাদেরও হুঁশ ফিরবে। যেমনটা এই দুইজনের ফিরছে কিংবা এই জনগণদের ফিরছে, তেমন আপনাদেরও কি একদিন হুঁশ ফিরবে। ফিরতেই হবে, কারণ আপনারা যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে প্রতিনিয়ত আপনারা নেমেই চলতেছেন, কারণ এরা হচ্ছে স্বাধীনতা বিরোধী। অন্যদিকে পাকিস্তান কিন্তু আমাদের বাঙালিদের কটূক্তি করে আরো একটি কথা বলতো, মনে করিয়ে দেই, কারণ দরকার আছে। সেই কথাটি হচ্ছে ছোটা কালা বাঙালি। কারণ আমরা বাঙালিরা হচ্ছে কালা, আমরা বাঙালিরা হচ্ছে ওদের হাইটের তুলনায় আমরা একটু খাটো, এটার জন্যই আমাদেরকে বলতো ছোটা কালা বাঙালি। বুঝতে পারতেছেন? আর এই বর্তমান আপনারা এই রাজাকারদের সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নামতেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কারণ ইতিমধ্যে যে বা যারা বুঝতেছেন যে আপনারা বৈষম্য নামে আপনারা নিজেরাই বৈষম্য হয়ে গেছেন, এই সমন্বয়কদের পিছনে ছুটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ বাংলাদেশ হচ্ছে স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে কোনো রাজাকার বাহিনী কিংবা কোনো পাক বাহিনীর আপনার পশ্চিম কালেও এদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। তারা বর্তমান ভাবতেছে যে তারা জিতে গেছে, তারাই মনে আপনার খুশি হয়ে গেছে কিংবা বিজয় হয়ে গেছে। ভুলে যাবেন না ৭১ সাল যখন আমরা পাক বাহিনীদেরকেও উপরে ফেলতে পারছি, এখন তো ২০২৫, তাই না? এখন অনেক অনেক অ্যাডভান্স কিংবা এগিয়ে। ইনশাল্লাহ অতি দ্রুত এই পাক বাহিনীদেরকেও আমরা উপরে ফেলে দিব ইনশাল্লাহ। এদের হাড্ডি ভাঙা হবে, বাংলার মাটিতে এদের হাড্ডি ভাঙা হবে। দর্শক বন্ধুরা, সর্বশেষ আমি একটা কথাই বলতে চাই, সেটি হচ্ছে দেওয়ালে আসলে পিঠ ঠেকে গেছে। কারণ যখন নাকি স্বাধীনতার উপরে আক্রমণ হয়, যখন নাকি বাংলাদেশের প্রাণ ভোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপরে আক্রমণ হয়, তখন আসলে চুপ থাকার কোনো মানেই হয় না, চুপ থাকার কোনো রিজনই নাই। অতএব পিঠ ঠেকে গেছে দেওয়ালে, সামনের দিকে আগাতে হবে, এক পা এক কদম একটু একটু করে। ইনশাল্লাহ বিজয় সুনিশ্চিত, বিজয় হবে এই স্বাধীনতার পক্ষেরই ইনশাল্লাহ। সর্বশেষ আমার আরো একটি কথা, সেটি হচ্ছে যারা নাকি আওয়ামী লীগের কিংবা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা ভয় পেয়ে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবেন না, বলে যাবেন না সময় আমাদেরও আসবে, আর এখন থেকেই আমাদের সময় স্টার্ট হয়ে গেছে। কারণ এরা বর্তমান স্বাধীনতার উপরে হাত দিছে, এরা বর্তমান বাংলাদেশকে যারা নাকি স্বাধীনতা এনে দিছে এদেরকে উপরে ফেলে দিয়ে বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান বানাতে যাচ্ছে। আমরা যারা স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা যারা ৭২-এর সংবিধানে বিশ্বাস করি, আমরা এখন পর্যন্ত মরে যাইনি। অতএব যে বা যারাই নাকি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়ত ঘটাচ্ছে, এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান সাইক্লোন প্লাবন যা আছে চলছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলা শক্তি এখন একত্রিত। আপনি যদি বলেন ছাত্র জনতা, এই ছাত্র জনতার মধ্যে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, আমজনতা আছে, বৈষম্য বিরোধীরা আছে। গতকালকে রাত থেকে যা যা ঘটছে, ৫ই আগস্ট এটার একটা ট্রেইলার শুরু হয়েছিল, কিন্তু কোথাও না কোথাও এটা থেমে গিয়েছিল। তো এটা দ্বিতীয় ধাপে
আসলে এখন এই ঘটনাগুলো ঘটছে। 5ই আগস্ট পরবর্তী সময় শেখ হাসিনার প্রস্থানের পর যখন এই সরকার গঠন হলো, শপথ নিল, তখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাদ দেওয়ার জন্য, বহিষ্কার করার জন্য একটা আন্দোলনের ডাক উঠেছিল। এক পর্যায়ে আমরা দেখেছিলাম যে ছাত্রদের, জনতার একাংশ রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়েছিলেন, সেখানে পুলিশ, সেনাবাহিনী তারা প্রটেস্ট করেছিলেন। তো আজকের দিনে কার্যত বাংলাদেশে পুলিশ বলতে কোনো ভূমিকা আমরা দেখছি না, সেনাবাহিনী নিস্তব্ধ, তারপর হচ্ছে র্যাব, বিজিবি, বিডিআর, এই দেশে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি না। কেন? একটা উথাল পাথাল ঢেউ, এই ঢেউয়ের সামনে যেটা পড়বে, সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে গতকালকে বুলডোজার আনতে যদি সেনাবাহিনী বাধা দেয়, সেনাবাহিনীর উপর দিয়ে বুলডোজার চালাই দিতে জনতা কিন্তু দিত। এই মুহূর্তে পাবলিকের মাথায় যে জিনিসটা সওয়ার হয়েছে, ঘটবে, স্বাভাবিকভাবে সবাই একটা নীরব ভূমিকা পালন করছে। তো এই ভূমিকার মাঝখানে এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কে, টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেইন রিজন ছিল বিএনপি তার পদত্যাগ ইস্যুতে অথবা তাকে বহিষ্কার ইস্যুতে খুবই অনড় ভূমিকায় ছিলেন। তো গতকালকে থেকে বিএনপির গলার আওয়াজও চেঞ্জ হয়ে গেছে, কারণ এই ঝড় আবার বিএনপির দিকে যায় কিনা। পাবলিক ইট খুইলা রাখছে, বলতেছে যে আগামীতে যারা এরকম করবে এই ইট দিয়া তাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে। আজকে সারাদিন বিএনপি নেতাদের গলা আমরা দেখছি পরিবর্তন। আর এই সকল কিছুর মাঝখানে আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কড়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ, গতকালকে যেমন কোনো কোনো গণমাধ্যম বলছিল 50,000 থেকে 60,000, 70,000 মানুষ ধানমন্ডি 32-এ জড়ো হয়েছিলেন। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়িঘরে যেভাবে অগ্নিসংযোগ, লুটপাট চলছে, সো এটাকে থামানোর মতন কেউ ছিল না। লোকালি সব সাইলেন্স। যখন সুধা সদনে আগুন জ্বলছিল, পাশে যারা, ওইটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া, তো আশেপাশের বাসা থেকে ফোন দেওয়া হচ্ছিল, তাদের বাসার মধ্যেও আগুনের আঁচ আসতেছে। ফায়ার ব্রিগেড যখন শুনছে শেখ হাসিনার বাড়িতে আগুন দিছে, তারা আসে নাই। এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে, এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্টেটাস দেন রাষ্ট্রপতির বাসভবন, আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50,000, 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যাইতে পারে। আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্পু, তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না, কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে। উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও। আসলে কি ঘটতে যাচ্ছে সেটা জানি না, তবে নিশ্চয়ই সরকারের ঊর্ধ্বতন মহল থেকে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে কোথাও না কোথাও ফের হুঁশিয়ারি বাংলাদেশের এক উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি বারংবার ভারত সরকার, মোদি এবং ভারতের একাধিক ব্যক্তিত্বকে দিনের পর দিন হুমকি বা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এর আগে ডম্বুর বাঁধকে কেন্দ্র করে যে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই বিতর্কের সময় এই নাহিদ বলেছিলেন ভারত নাকি ইচ্ছাকৃত পানি ছেড়ে দিয়েছে বাংলাদেশের জন্য। সে সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই নাহিদকে ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলেন, দরকার হলে আপনারা ত্রিপুরায় আসুন, আপনারা দেখে যান যে ভারত সরকার ইচ্ছা করে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিয়েছে কিনা। কিন্তু সে সময় নাহিদের সাহস হয়নি ভারতে এসে আসল পরিস্থিতিটা দেখে যাওয়ার। তবে কাল হাসিনাকে কেন্দ্র করে ফের একবার ভারতকে কড়া হুঁশিয়ারি নাকি দিয়েছে নাহিদ ইসলাম। বাংলাদেশের একাধিক মিডিয়া, সমাজ মাধ্যম রীতিমতো খুশি হয়ে গেছেন, কারণ নাহিদ নাকি ভারত বিদ্বেষী কিছু কথাবার্তা বলেছেন। কি কথা বলেছেন আমি একটু আপনাদের শোনাতে চাই, এবার তারপরে আমি বলবো এই কথার পিছনে নাহিদের কি রাজনীতি বা কি রকম কূটনৈতিক চরিত্র লুকিয়ে আছে সে বিষয়ে একটু আলোকপাত করার চেষ্টা করব।
কি বলেছেন কালকে নাহিদ বলেছেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, এর জন্য তাদের কাছে কিছু ব্যাখ্যা আছে। আমরা ভারতকে বলেছি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে, কিন্তু শেখ হাসিনা যদি সেখান থেকে রাজনীতি কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং ভারতে থেকে রাজনৈতিক মিটিং করেন এবং তার বক্তব্য প্রচার করেন, তবে এর দায় ভারতকে নিতে হবে। পরবর্তীকালে তিনি বলেছেন আমরা ভারত সরকারের কাছে জবাবদিহিও চাইবো। এবার এখানে আরো অনেক কিছু কথা উনি বলেছেন ভারতকে কেন্দ্র করে। আমি এই পার্টিকুলার এই জায়গাটা আমি একটু আপনাদের সামনে ডিসকাস করতে চাই। যিনি বলেছেন হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক বক্তব্য পেশ করে তার দায় নাকি ভারত সরকার এবং স্পেসিফিক্যালি নরেন্দ্র মোদীর হবে। এবার প্রশ্ন হলো, নাহিদ কি আদৌ রাজনীতি বোঝেন? নাহিদকে ভারত বিদ্বেষীমূলক কথাবার্তা বলতে হবে, কারণ যদি তা উনি না করেন তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ নাহিদ আগামী গত 6 মাসে কি কাজ করেছেন এবং আগামী 6 মাসে উনি কি কাজ করবেন সেই উত্তর ওনার কাছে নেই। এই ধরনের উপদেষ্টাদের যারা ছাত্র আন্দোলন থেকে ষড়যন্ত্র করে উঠে এসে রাতারাতি উপদেষ্টা হয়ে গেছেন, তারা কি কাজ করেছেন দেশের মানুষের কাছে সেই হিসেব চাইলে এরা দিতে পারবে না। কথায় কথায় তাই ভারত বিরোধিতাকে আশ্রয় করে চেয়ার বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন এই ধরনের উপদেষ্টাকে। এবার ওনার কথার কিছু ব্যাখ্যা আপনি শুনুন। উনি বলেছেন আমরা বলেছি হাসিনাকে ফিরিয়ে দিতে। প্রথম কথা হলো, শেষ 6 মাসে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার অফিসিয়ালি ভারতকে ঠিক কতগুলো চিঠি দিয়েছে এবং আদতে অফিসিয়ালি তারা ভারতের থেকে হাসিনাকে কি সত্যি চাইতে পেরেছে, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। মোহাম্মদ ইউনূস স্বয়ং বলেছিলেন হাসিনা ভারতেই থাকুক, কিন্তু উনি যেন বক্তব্য পেশ না করেন ওখানে বসে। তাই ভারতের থেকে জোর করে হাসিনাকে নিয়ে যাওয়ার ক্ষমতা এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেই যে নেই। দিনের পর দিন ভারতকে চিঠি দিয়েছি, ভারত হাসিনাকে রক্ষা করছে, এই ধরনের কথাবার্তা হাওয়ায় ভাসিয়ে দিয়ে মানুষকে আরো ভারত বিদ্বেষী করে তুলছেন এই নাহিদ ইসলামের মতো উপদেষ্টারা। প্রশ্ন হলো, ভারত যে হাসিনাকে দিনের পর দিন নিজেদের একটা জায়গা দিয়েছে, অতিথি আপ্যায়ন করে রেখেছে, এর জন্য নাহিদরা কি আন্তর্জাতিক মহলে এই ইস্যুটাকে তুলতে পেরেছে? এই ইস্যুটাকে কিন্তু তুলতে পারেনি। এর আগেও বাংলাদেশের এই উপদেষ্টারা বলেছিলেন 17ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন। আজকে ফেব্রুয়ারি 5 থেকে 6 তারিখে বসেও তারা কি তাদের এই প্রতিশ্রুতি রাখতে পেরেছেন? পারেননি। আসিফ নজরুল, বাংলাদেশের আইনি উপদেষ্টা, যাকে কালকে খুঁজেই পাওয়া যায়নি, যিনি বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়াটা ঘরে শুয়ে শুয়ে টিভিতে হয়তো দেখলেন, তিনি বলেছিলেন হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে বাংলাদেশ সরকার। আমি সেদিন বলেছিলাম এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করাটা সম্পূর্ণ ভাওতাবাজি এবং বাংলাদেশ সরকারের পাবলিক একটা স্টান্ট নেওয়ার প্রক্রিয়া। আজকের দিনে দাঁড়িয়ে ইন্টারপোল কি করলো? রেড নোটিশ কোথায় গেল? কেন 17ই নভেম্বরের মধ্যে আপনারা ভারতের থেকে হাসিনাকে নিয়ে যেতে পারলেন না? কেন একের পর এক পাসপোর্ট বাতিল করা সত্ত্বেও শেখ হাসিনা বহাল তবিয়াতে ভারতের অতিথি আপ্যায়নে আছে? এবং কিসের জন্য আপনারা প্রত্যর্পণ চুক্তি, যে চুক্তি আপনারা হামেশাই মিডিয়াতে ভাসিয়ে দেন, সেই চুক্তি ইমপ্লিমেন্ট করার জন্য ভারত সরকারকে প্রেসার দিতে পারলেন না? ভারত তো আপনাদের বিরুদ্ধে একের পর এক প্রেস কনফারেন্স করে যাচ্ছে, কিন্তু আপনারা নীরব দর্শক হয়ে শুধুমাত্র ভারত বিরোধী কথা বলে মিডিয়ায় ভেসে থেকে সাধারণ মানুষকে উস্কে যাচ্ছেন। আর হাসিনা যে কথা বলবেন কি বলবেন না, এটা ভারত সরকার ঠিক করতে পারে না। হাসিনা আমাদের এই ভারতবর্ষে অতিথি আপ্যায়নে আছে। ওনাকে যেখানে রাখা হয়েছে সেখানে ভারতবর্ষের মন্ত্রী সাংসদরা থাকেন। ওনাকে কোনো যুদ্ধ অপরাধী করে রাখা হয়নি যে তাকে নিয়ন্ত্রিত করবে ভারতের মোদী সরকার। হাসিনা অতিথি আপ্যায়নে ভারতবর্ষে আছেন, ভারতবর্ষেই থাকবেন এবং যতদিন ইচ্ছা, যতদিন না নির্বাচিত সরকার বাংলাদেশে আসছে, ততদিন হাসিনাকে ভারতবর্ষ 100% সমর্থন করবে। তা কিন্তু ভারত সরকার ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। আর এইসব বুঝে গেছেন বলেই আপনারা ফের ভারতের বিপক্ষে মানুষকে উস্কাতে রাস্তায় নেমে গেছেন। অতই যদি ভারত বিদেশিকে এই মনোভাবকে আপনারা বাস্তবায়িত করতে চান, তাহলে ইমিডিয়েটলি ভারত থেকে চাল, দুধ, ডাল, মুসুরির ডাল বিভিন্ন পণ্যদ্রব্য নেওয়া বন্ধ করে দিন। মিডিয়াতে এসে কেন বলছেন না যে আমরা ভারত থেকে কালকে কিচ্ছু আমদানি করব না? হাসিনাকে আগে ভারতবর্ষ ফেরত দেবে, তারপরে আমরা ভারত থেকে চাল, ডাল, দুধ, ডিম, পেঁয়াজ, লঙ্কা এসব আমদানি করব। সেই বলার ক্ষমতা আপনাদের নেই। শুধুমাত্র দিনের পর দিন হাসিনাকে ভয় পেয়ে
মোদী সরকারের উপর আপনাদের ব্যর্থতা দায়টা চাপিয়ে দিতে চাইছেন, যা আন্তর্জাতিক স্তর কোনোভাবেই এই পুরো বিষয়টাকে কিন্তু পাত্তাই দেবে না। আর আপনাদের যে পাত্তা দেওয়া হয়ও না, তা কিন্তু ভারত সরকার ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। প্রজাতন্ত্র দিবসের যে অতিথি আপ্যায়নের লিস্ট ভারত সরকার বাংলাদেশকে পাঠিয়েছিল, সেখানে আপনাদের মতো কোনো উপদেষ্টাকে জায়গা অবধি দেওয়া হয়নি। এমনকি ভারতের সেনাপ্রধান পরিষ্কারভাবে বলে দিয়েছেন, এই অন্তর্বর্তীকালীন সরকার নয়, নির্বাচিত কোনো সরকার এলেই ভারত সম্পর্ক বিল্ড আপ করবে। আর ভারত সরকার এখনো আপনাদের জন্য বাজেট অ্যালোকেশন, এই সকল দুধ, ডিম, চাল সরবরাহ করছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা ভেবে এবং হাসিনার সঙ্গে একাধিক চুক্তিকে মান্যতা দিয়ে। ফলে আপনারা যে এখনো খেতে পারছেন, তার জন্য ভারতের কাছে ঋণী হয়ে থাকুন। অকারণে ভারত বিদ্বেষিতাকে, ভারতের সম্পর্কে এই ধরনের কথা বলে বাংলাদেশের মানুষকে উস্কানোর চেষ্টা করবেন না। আর বাংলাদেশের মিডিয়া সত্যি দেখলে হাসি পায়। তারা কেন পাল্টা প্রশ্ন করছেন না যে আপনারা হাসিনাকে চাইছেন, ভারতের বিপক্ষে কথা বলছেন, আপনারা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন, তাহলে চাল, ডাল, গম, দুধ, পেঁয়াজ এগুলো আনা বন্ধ করছেন না কেন? আপনাদের তো অনেক ক্ষমতা, বিশ্বের যে কোনো দেশ নাকি আপনাদেরকে সসম্মানে একদম গলা জড়াজড়ি করে নিয়ে নেয়। হাসিনা ফাসিনা আপনাদের কাছে ফারাকি পড়ে না। ডোনাল্ড ট্রাম্প কে? আপনারা প্রশ্ন তুলেছিলেন। নরেন্দ্র মোদী কে? ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতি আপনাদের কোনো যাই আসে না সব বলেছিলেন। আজকে আপনাদের জন্য ইউএস এইড বন্ধ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তার জন্য আপনাদের দেশে রাতারাতি 1000 জনের চাকরি চলে গেছে। আসলে কর্মসংস্থানের কোনো উপায় নেই, ব্যবসা বাণিজ্য ডেভেলপমেন্টের কোনো উপায় নেই। আপনারা দেশের সমস্ত সেক্টরগুলোকে কার্যত 6-7 মাসে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন। আর এখন ফের ভারত বিরোধী কথাবার্তা বলে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে গেছেন, কারণ হাসিনাকে ভারত সরকার নাকি অতিথি আপ্যায়নে রেখেছেন। হাসিনা অতিথি আপ্যায়নে থাকুক বা না থাকুক, আপনাদের সংস্কারে তো কোনো বাধা সৃষ্টি হাসিনা করেনি। তাহলে আপনারা সে 6 মাসে দেশের কেমন কি সংস্কার করলেন, শুধুমাত্র সাধারণ মানুষকে শুধু সেটুকু জানিয়ে দিন। সংস্কার মানে বইমেলার মঞ্চে ডাস্টবিনে শেখ হাসিনা ছবি লাগিয়ে রাখা নয়। সংস্কার মানে একটা দেশের নবজাগরণ। আর নবজাগরণ মানে রাজনৈতিক পথ পরিবর্তন নয়। নবজাগরণ মানে একটা দেশের নতুন দিগন্ত, নতুন দিশা সঞ্চার করা। নতুন দিশা তো দেখাতে পারেনি, উল্টে দিনের পর দিন ভারত বিরোধিতাকে কাজে লাগিয়ে মানুষকে উস্কে আপনারা ক্ষমতা ভোগের জন্য ছাত্র রাজনীতি ছেড়ে দেশের রাজনীতির। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, দেশের অনেক পরিস্থিতি নিয়ে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, এবং অনেকে ডক্টর ইউনূস, উপদেষ্টা, সমন্বয়ক সবাইকে নিয়ে আলোচনা সমালোচনা করে। রাজপথের অনেক বিষয় নিয়েও অনেকে অনেক কথা বলে। দর্শক শ্রোতা, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবার কথাগুলো শুনে আপনাদের কেমন লাগতেছে? এবং এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।